প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান বার্তা প্রতিবেদক মাসুদ করিম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমাসহ ৩ সমস্যার সমাধান চায় ঢাকা। দৈনিক যুগান্তর, লন্ডনে বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের, নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর। বিএনপিকে চাপে রাখার কৌশল, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন। দৈনিক সমকাল, ভোজ্য তেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে। গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কমল। নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি। কালের কণ্ঠের শিরোনাম, ভোটের সময় নিয়ে ধোঁয়াশা। খালেদা জিয়া ও ডাক্তার শফিকুরের বৈঠক নিয়ে নানা আলোচনা। গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান। দৈনিক ইত্তেফাক, সচিবালয়ের বৈঠকের সিদ্ধান্তে অসন্তোষ, পলিটেকনিক শিক্ষার্থীদের দেশ জুড়ে মশাল মিছিল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ঘোলাটে হচ্ছে রাজনীতি, 9 মাসেও গতি নেই সংস্কারে, ঐক্য কমিশনে 6 ঘন্টার বৈঠকে বিএনপি, পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। মানব জমিনের শিরোনাম, সংবিধান সংশোধন প্রশ্নে নির্বাচিত পার্লামেন্টেই অটল বিএনপি। আমার দেশ, এখনও পরিচয় মেলেনি 121 শহীদের। খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, মিট দ্য প্রেসে জামায়াতে আমির। খবরের কাগজের শিরোনাম, মেঘনা গ্রুপ পাচার করেছে 80,000 কোটি টাকা। রাজনৈতিক অচল অবস্থা কাটবে কিভাবে? দেশ রূপান্তর, গণহত্যার জন্য ক্ষমাসহ 3 বিষয়ে সুরাহা চাইল ঢাকা। দিনকাল, সংস্কার নিয়ে আলোচনা চলবে, বিএনপি এ ব্যাপারে সিরিয়াস। হজযাত্রীদের সেবায় হজ ম্যানেজমেন্ট সেন্টার। ইনকেলাব, সর্বত্র নির্বাচনের ঢেউ, মার্কিন শুল্ক ইস্যুতে সিপিডির নেতৃবৃন্দ, দর কষাকষি করুন যুক্তরাষ্ট্রের সঙ্গে। সময়ের আলো, ক্ষমার আহ্বান ঢাকার, নির্বাচনের জন্য সরকারকে চাপ দেবে না জামায়াত। বক্তব্যের সুরে ছন্দপতন, ভোটের দাবি করতে পারি, দিনক্ষণ নয়, শফিকুর রহমান। কালবেলা শিরোনাম, রাজনীতির হাওয়া গরম, রাজনীতিতে নতুন মোড়, রূপালী বাংলাদেশের শিরোনাম। দৈনিক জনকণ্ঠ, রপ্তানির উদ্যোগ, 3 বিমানবন্দর দিয়ে 27 এপ্রিল শুরু হচ্ছে বিকল্প কার্গো ফ্লাইট। টাকা পাচার বন্ধে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস। আপনি শিরোনাম শুনলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায়, তার সাথে আমাদের পররাষ্ট্র সচিবের বৈঠক হয়েছে এবং ৭১-এর গণহত্যার জন্য ক্ষমাসহ 3 সমস্যার সমাধান চায় ঢাকা। 3টি সমস্যা হলো, জসিমউদ্দিন বলেছেন সাংবাদিকদের যে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। বিষয়গুলোর মধ্যে রয়েছে ৭১-এ পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান ও 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বিদেশে প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। কি বলবেন? ধন্যবাদ। এখানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা দীর্ঘদিন স্থবির ছিল। পাকিস্তানের সাথে প্রায় গত আমলে 15 বছরে সেটা এই বৈঠকটা প্রথম, এটা এভরি ইয়ারে হওয়ার কথা, সেটা একটা স্থবির ছিল। সেই জন্য এখনকার সরকার এই সম্পর্কটার মধ্যে স্বাভাবিকতা আনার চেষ্টা করছে। গতি আমি বলবো না, যে এটা অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যে ধরনের সম্পর্ক আছে, পাকিস্তানও হোয়াই নট, যে তার সাথেও আমাদের দেশে একটা সাউথ এশিয়ান কান্ট্রি, সার্কভুক্ত সদস্য দেশ, এবং একই সঙ্গে তারা আমাদের মুসলিম ওআইসিরও মেম্বার, হ্যাঁ, D8-এর মেম্বার। অনেক কিছু কমনালিটি আছে আমাদের দুই দেশের মধ্যে। সেই জন্য তারা এটা স্বাভাবিক করার জন্যই ফরেন সেক্রেটারি লেভেলে বৈঠকটা এখানে করেছে এবং এই মাসের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি খুবই ঘনিষ্ঠ শেহবাজ শরীফের প্রাইম মিনিস্টারের, তিনিও আসছেন। কিছু চুক্তি সই হবে এবং ফিউচার সম্পর্কটা হয়তো আরেকটু আগাবে, স্বাভাবিক সম্পর্ক হবে। সে আসে, সেটা ইজ গুড, এটা অ্যাপ্রিসিয়েটেবল।
বাট একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে কিছু আউটস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল ইস্যু আমাদের রয়েছে। আমরা 1971 সালে যে যুদ্ধের মাধ্যমে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, সেই যুদ্ধের সময়ে যদিও তারা মানে সারেন্ডার করেছে 16 ডিসেম্বর 1971, কিন্তু যুদ্ধের সময় তারা যে অ্যাট্রোসিটি করেছে, যে গণহত্যা পরিচালনা করেছে, যেখানে প্রায় 30 লাখ মানুষ আত্মাহুতি দিয়েছেন, বহু নারী সেখানে সম্ভ্রম হারিয়েছেন, সেই বিষয়গুলির জন্যে ওনারা কিন্তু প্রকাশ্যে ক্ষমা চান নাই। যেটা পারভেজ মুশারফের সময় উনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে উনি বলেছিলেন যে কিছুটা বাড়াবাড়ি করেছে, সেই জন্য উনি দুঃখিত, এরকম একটা কিছু নোট লিখেছিলেন। কিন্তু আমাদের কথাটা হলো যে ওনারা এখানে যে মানুষের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, যদিও পাকিস্তানের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক টাইজ শুরু হয়েছে, কিন্তু আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ যারা আত্মাহুতি দিয়েছেন, যারা নিগ্রহের শিকার হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের মনের ভেতরে ক্ষোভ সরানোর জন্য, ক্ষত কিছুটা হলেও দূর করার জন্য তাদের প্রকাশ্যে পাকিস্তানের পার্লামেন্টে ওপেন অ্যাপোলজি করা দরকার। সেই জায়গাটায় কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান রাজি হয় নাই। আজকে গতকালকে যে বৈঠকটা হয়েছে, ওনারা বলছেন যে এই বিষয়টা নিয়ে আরও আলাপ আলোচনা করার সুযোগ আছে, কিছুটা সুর নরম করেছেন, কিন্তু সাবস্টেন্সিয়ালি করেন। সেটা আমাদের দুই দেশের সম্পর্কটা যদি স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে আরও বুস্ট করতে চান, বিজনেস বিশেষ করে, এখন তো শিপিং লাইন চালু হয়েছে চট্টগ্রাম এবং করাচির মধ্যে, এবং ফ্লাইটও চালু হবে ডাইরেক্ট, যেটা আগেও ছিল কিন্তু এখন আবার নতুন করে চালু হবে, সেটা আলোচনা হয়েছে। বিজনেস বাড়ানোর কথাবার্তা হচ্ছে, এইগুলি দরকার আছে। জনগণের মধ্যে কালচার, অর্থনীতি, এগুলি বাড়ানোর দরকার আছে। সেগুলি করার জন্য ফাউন্ডেশন জুলাই অভ্যুত্থানে আহতদের অনেককেই বোধহয় পাকিস্তানে চিকিৎসার জন্য পাঠানো হবে। হ্যাঁ, অনেক এটা মাল্টিপল রিলেশন, একটা রিলেশন, এটা বহুমুখী। আমি বলবো যে এমনকি ইন্টারন্যাশনাল এরিনাও পাকিস্তান বাংলাদেশ একসাথে কাজ করে, সার্কে একসাথে কাজ করে। তো আমি বলতেছি এটা একটা বিরাট আউটস্ট্যান্ডিং ইস্যু, যেটা ক্ষমা প্রার্থনার কথা। আরেকটা হইলো যে আমাদের দুই দেশের যে অবিভাজিত সম্পদ, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটা আমাদের যে হিস্সা, এটা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট ওনারা কালকে তুলে ধরেছেন যে $4.36 বিলিয়ন, সেটা ওই সময়ে যদি আপনি ইনফ্লেশন যোগ করেন সেটা হয়তো আরো অনেক বাড়বে। তো সেটাকে তো ওনারা একটা আলাপ আলোচনার মাধ্যমে সেটেল করা দরকার, যাতে এই জিনিসগুলি বারবার উঠে না আসে। সেই সময় ঘূর্ণিঝড়, এবং 1970 সালে ভোলায় যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেখানে বিদেশ থেকে $200 মিলিয়ন, ওই সময়ে $200 মিলিয়ন সাহায্য এসেছিল। 1 টাকা ভোলার মানুষ পায় নাই। তো এই টাকাটা তো মানুষের পাওনা, সেই টাকাটা দেওয়া হয় নাই। আরেকটা বড় ইস্যু রয়ে গেছে যে যারা আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপারে কালকের মিটিংয়ে যেটা বলা হয়েছে যে যারা বাংলাদেশের সিটিজেনশিপ নিতে চেয়েছেন তাদেরকে বাংলাদেশের সিটিজেনশিপ দেওয়া হয়েছে, এমনকি পরবর্তীতে যারা জন্মগ্রহণ করছেন তাদেরকেও দেওয়া হয়েছে। কিন্তু যেসব পাকিস্তানি নাগরিক নিজেদেরকে পাকিস্তানি নাগরিক বলে দাবি করেছেন এবং তারা তাদের পাকিস্তানি সিটিজেনশিপ সারেন্ডার করতে চান নাই, তাহলে সেই নাগরিকের তার দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আজ পর্যন্ত এই আটকে পড়া পাকিস্তানিদের, মানে যারা এখন রিমেইনিং, কিছু তারা নিয়েছে, লক্ষাধিক তারা নিয়েছে, কিন্তু আমি বলছি যে 3 লাখের বেশি পাকিস্তানি যারা নিজেদেরকে পাকিস্তানি নাগরিক বলে মনে করেন, তো তার দেশে ফিরে যাওয়ার অধিকার আছে। সেই জায়গাটাতে একটা সুরা হওয়া উচিত। এই হিস্টোরিক বিষয়গুলি যদি সমাধান হয়, তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্কটা, সেটা যে স্বাভাবিক আছে, সেটাকে আরো গ্রো করা আরো ইজি হবে। সেই কথাটাই উনি কালকে বলেছেন। মাসুদ করিম, প্রসঙ্গক্রমে আপনার সাথে একটা ছোট্ট আলোচনা করতে চাই। আমরা পাকিস্তান ক্ষমা চাইবে এই আলোচনাটা করছি, ঠিক সেই সময় পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল সেই গণহত্যার সময়, এবং তারা এখন বলার চেষ্টা করছেন যে সেই সময় তারা যে দায়িত্ব পালন করেছে সেটা ইমানি দায়িত্ব, এবং সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেছেন। তাদের ক্ষমা চাওয়ার ব্যাপারে আমি যেটা বলবো যে এটা তো মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের ভিত্তি। হ্যাঁ, এই মৌলিক জায়গা তো স্বীকার করেই আমাদের সবাইকে অগ্রসর হইতে হবে, এবং এটাতে কোনো মানে তাই আপনি যদি দেশের অস্তিত্বই স্বীকার না করেন তাহলে তো এটা অগ্রহণযোগ্য। তো আমি এই ব্যাপারে আমি বলবো যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ নামক ভূখণ্ডতা পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করেছে, সেই সার্বভৌমত্ব, স্বাধীনতা, তার মূলনীতি, তার যৌক্তিকতা মেনে নিয়েই তাকে বাংলাদেশের সিটিজেন হিসেবে, গৌরবান্বিত সিটিজেন হিসেবে প্রচার করতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে কম্প্রোমাইজের কোনো জায়গা, সুযোগ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। একটু রাজনীতি নিয়ে কথা বলি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের বৈঠকের আলোচনা হচ্ছে নানাভাবে, এবং আপনাদের পত্রিকাতেই শিরোনাম হয়েছে যে লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের, নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর। কিন্তু সময়ের আলোতে যে শিরোনামটা হয়েছে সেই শিরোনামটা যদি পড়ি তাহলে এই বক্তব্যের সাথে এই বক্তব্য মেলে কিনা আমি জানি না। বক্তব্যের সুরে ছন্দপতন, নির্বাচনের জন্য সরকারকে চাপ দেবে না জামায়াত, এটা হলো সময়ের আলো পত্রিকার শিরোনাম। এবং শফিকুর রহমান সাহেবের বক্তব্য দিয়ে ছাপা হয়েছে যে ভোটের দাবি করতে পারি কিন্তু আমি দিনক্ষণ নিয়ে নয়। তাহলে বাস্তব অবস্থাটা কি? আমার মনে হচ্ছে যে বাস্তব অবস্থায় জামায়াতের কিছুটা পরিবর্তন হয়েছে। শুরুর দিকে যেমন তারা মানে এটা কালকের যে উনি না, যেমন পরিবর্তনের কথা যেহেতু বললেন, জামাত যেমন 3টি শর্তের কথা বলেছে যে দৃশ্যমান, গ্রহণযোগ্য ও মৌলিক সংস্কার তারায়। জুলাই আন্দোলনে নিহত আহতদের যারা রয়েছেন তাদের খুনিদের বিচার করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান জানানোর পরিবেশ সৃষ্টি করতে হবে। তারা এই 3 দফার কথা বলেছেন। তারা 3 দফার কথা বলেছেন, এবং 3 দফার এটা প্রত্যেকটাই কিন্তু ধারাবাহিক বিচার। এখন আপনি যে জুলাই আন্দোলনের যে বিচারের কথাটা বলছেন, বিচার তো একটা টাইম ফ্রেম দিয়ে হবে না, সময় লাগবে। এখন আপনি যতদিন বিচার সেটেল না হচ্ছে ততদিন থাকবেন নাকি বিচার, এটা যেটা হলো যেটা একটা রাজনৈতিক কমিটমেন্টের কথাটা আসছে। কালকে কিন্তু সাইমultaneously একটা ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে ঐকমত্য কমিশন থেকে তারা যে বিষয়গুলিতে কি কোন দলগুলি কি মতামত পোষণ করে সেগুলি নিচ্ছে, এবং মিনিমাম যে বিষয়গুলিকে এক হচ্ছে সেরকম একটা বিষয়, একটা রাজনৈতিক ঐক্য তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এবং সেটা কিন্তু তারা বাস্তবায়ন না, আমার মনে হয় যে তারা একটা কমিটমেন্টে যেতে চাচ্ছে যে পরবর্তীতে আপনারাই ক্ষমতায় আসবেন, যারাই আসবে ক্ষমতায় তারা যেন এই কমিটমেন্টটা রক্ষা করেন, যেটাকে তারা বলছে জুলাই সনদ। তো আমি বলবো যে এই বিষয়গুলো মনে রাখতে হবে। কিন্তু জামাতের আমিরের যেটা শিফট, আমি আগে বলবো যে আগে তারা যেভাবে কোনো টাইম ফ্রেম দিতেন না, ঠিক এর আগের দিন মাওলানা শফিকুর রহমান রমজানের আগে তারা ভোট চান, তার মানে বাই ফেব্রুয়ারি অর ইন ফেব্রুয়ারি বিফোর দ্য স্টার্টিং দি রামাদান। তো এটা যদি হয় তাহলে তো যথেষ্ট শিফট আছে, কারণ বিএনপি চাচ্ছে ডিসেম্বর, হয়তো টেকনিক্যাল কারণে 1 মাস 2 মাস কিছু পিছাইলে বা আগাইলে এটা নিয়ে তাদের হয়তো বড় ধরনের কোনো বার্গেনিংয়ের জায়গা থাকবে না। কিন্তু যদি ম্যাসিভ পিছায়, এবং ওনারা যেটা বলছেন যে দেশের নিরাপত্তা, অর্থনীতি, বিনিয়োগ এগুলি বেশি পিছাইতে গেলে এটা আরও ডিটারমাইট করতে পারে, সেই সব দিক চিন্তা করে হয়তো ওনারা, এবং ইলেকশন কমিশনও বলছে যে জুলাই মাসের মধ্যে তারা একটা কর্মপরিকল্পনা তৈরি করবে, এবং যেটা তাদের একটা টার্গেট হলো ডিসেম্বরে ইলেকশন করার। প্রিপারেশন নেওয়া ভালো, কিন্তু প্রিপারেশন এটা টেকনিক্যাল প্রিপারেশনের পাশাপাশি পলিটিক্যাল রোডম্যাপটাও দরকার। আমার মনে হয় যে ওনারা যে ঐক্যমতের চেষ্টাটা করছেন, মানে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত কমিশন, যেটার সেক্রেটারি হিসেবে আছেন আলী রিয়াজ সাহেব, তো ওনারা পলিটিক্যাল পার্টিগুলির সাথে যে কনসালটেশনগুলি করছেন সেখান থেকে নির্যাস বের করে মোটামুটি তারা যদি একটা সিগনেচার করে রাখতে পারেন, তার আলোকে তাদের অগ্রসর হইতে তো কোনো বাধা নাই না। কিন্তু এই ক্ষেত্রে কি আপনাকে ছোট্ট করে আমি একটু প্রশ্ন করতে চাই, যেমন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন, আপনাদের পত্রিকারই শিরোনাম, বিএনপিকে চাপে রাখার কৌশল। এখানে যে কথাটি ওরা বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে বলে এনসিপি যে অভিযোগ করেছে তা সঠিক নয়, এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তাদের মতে এ ধরনের দাবি অনভিজ্ঞতা ও অপরিপক্কতার বহিঃপ্রকাশ। আমি বলবো যে নাহিদ যে কথাটা বলছেন আগের দিন, যে এই প্রশাসনটা হলো বিএনপি ঘেঁষা, এবং এই প্রশাসনটা থাকলে নির্বাচনটা নিরপেক্ষ হবে না। কিন্তু আপনাদের এটাও মনে রাখতে হবে যে গত 15 বছর আওয়ামী লীগের ঘেঁষা প্রশাসন ছিল, এবং এখনও তাদের অনেক আওয়ামী লীগ ঘেঁষারা যাদের মধ্যে অনেকেই রয়েও গেছেন, আর কিছু যাদের সরানো হয়েছে সেখানে রিপ্লেস করছে, হয়তো কিছু বিএনপি ঘেঁষা করে থাকতে পারে অথবা নিরপেক্ষ করতে পারে। কিন্তু নাহিদ ইসলামের রাজনৈতিক দল গঠন তো বেশি আগে হয়নি, সুতরাং তাদের ঘেঁষা প্রশাসন তৈরি করা বা এলে সম্ভব না। সুতরাং এই জিনিসটা বিএনপিকে চাপে রাখার কৌশল, এক্সপার্টরা সেই কথাটাই বলছেন। ওনাদের এই বিষয়টা যে একেবারে অ্যাবসলিউটলি ক্রিস্টাল, মানে বিএনপিকে চাপে রাখা কেন? বিএনপিকে চাপে রাখতে চাচ্ছে কারণ এখানে তাদের এটা একটা ইলেকশন পোলারাইজেশনের পার্ট হইতে পারে। আমি যেটা গ্যাস করি, একটা হইতে পারে যে তারা হয়তো পাওয়ার শেয়ারিং, রাজনৈতিক লড়াই, একটা রাজনৈতিক পাওয়ার শেয়ারিং হইতে পারে, অথবা তারা যদি অপোজিশনে যায় সেই ক্ষেত্রেও তাদের একটা দাবি অবশ্যই, কারণ বিএনপি ইজ দ্য লার্জেস্ট ওয়ান এই এট দিস মোমেন্ট। এইটাতে কোনো দ্বিমত নেই। এটাতে সুতরাং এখানে প্রত্যেকটা পার্টি চাইবে বিএনপি থেকে
গেইন করতে, এবং সেটা যদি তারা যদি কোয়ালিশনে যায়, ফর এক্সাম্পল স্টুডেন্ট যে পার্টি এনআইদের, ওনারা যদি কোয়ালিশন যায় তাহলে পাওয়ার শেয়ারিং হলে তার বেশি আসন সে চাইবে, বেশি মন্ত্রী তারা চাইবে, সেটার জন্য তো বিএনপিকে চাপে রাখতে হবে। যদি অপোজিশনে যায় তাহলে তো অবশ্যই ক্রিটিসিজম ইজ কন্টিনিউ করতে হবে, এটা একটা কৌশল। কিন্তু আমি বলবো যে এরকম ক্রিটিসিজম করা কতটা তাদের বেনিফিট তারা হয়তো পলিটিক্যালি চিন্তা ভাবনা করবে, কারণ এখানে যদি বিএনপি প্রশাসন ড্রপ হয় তাহলে রিপ্লেস করবে আবার আওয়ামী লীগ প্রশাসন। যেটা তারা যাদেরকে তারা ফেসিস্ট বলছে তারা আবার পুনর্বাসিত হয়ে যায়, বুমেরাং হয় কিনা, হ্যাঁ, যে শীতে বিপরীত হয় কিনা। আপনি ঠিকই বলছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এখন যে আলোচনাটি করতে চাই খুবই স্পর্শকাতর এবং বিব্রতকর। আপনি চিন্তা করেন, মেয়ের পরীক্ষা দিতে যাবে মেয়েকে উত্ত্যক্ত করা হয়েছে, বাবা সেই প্রতিবাদ করেছেন। বাবাকে ইটের আঘাতে বাবাকে এমনভাবে আঘাত করা হয়েছে যে বাবার মৃত্যু, বাবার লাশ রেখে মেয়েটি, রাজশাহীর ঘটনা, মেয়েটি পরীক্ষা দিতে গেছে। আমার প্রশ্ন হলো, কয়েকদিন আগেই আমরা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে একটি তরুণ, কিশোর বলা যায়, সে একজনের গাড়ির কাছ থেকে পার্ক করা কেন হয়েছিল সেই জন্য তার কাছে চাঁদা দাবি করছে, এবং তার সাথে বাহাসের সময় একসময় সে কথাও বলেছে, আপনি আমার মাথার চুলটাও স্পর্শ করতে পারবেন না। মানে এই যে দম্ভ, এই যে অনাচার, এই অনাচারের ভবিষ্যৎ কি করবে মানুষ? এই অনাচারের ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক আমি বলবো। এবং আমি যে ঘটনাটা আপনি বললেন, এই ঘটনাটার তো তীব্র নিন্দা জানাবো অবশ্যই, এবং এটা যে কোনো মানুষই নিন্দা জানাবে। এবং এই যে ঘটনাটা ঘটছে তার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি অবিলম্বে। এবং এর সাথে আমি বলবো যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটতে পারে, এটার একটা প্রশাসনিক দিক আছে, সেই প্রশাসনিক দিকগুলি তারা গ্রহণ করবে যাতে এটা দৃষ্টান্ত হয়, যাতে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আবার না ঘটে। তবে আমি এটাও বলবো যেটা একটা সমাজের দায়িত্ব রয়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক কালচারে এখন দেখা যাচ্ছে যে নানা রকম মব কালচার, যেটা আইনের বাইরে গিয়ে সাইডে যাওয়া হচ্ছে, কিংবা মানুষের পারস্পরিক যে শ্রদ্ধা সম্মান, শিক্ষককে ছাত্রকে স্নেহ, এইগুলি কিন্তু যে মূল্যবোধগুলি যদি বিনষ্ট হয়ে যায় তাহলে একটা সোসাইটির জন্য সেটা একটা বিরাট বিপদ সংকেত। তো আমি মনে করি যে সমাজে সর্বস্তরের মানুষের দায়িত্ব এই বিষয়গুলি সম্বন্ধে আরো বেশি সচেতনতামূলক কার্যক্রম করা। একেবারে শেষের দিকে আমরা তো অনেকগুলো স্পর্শকাতর কথা আলোচনা করলাম, কিন্তু এটা সাফল্যের কথা আলোচনা করতে চাই। প্রথম আলোতে একটি ছবি ছাপা হয়েছে, আপনি এই ছবিটি দেখবেন, একটি সরকারি স্কুলের, এবং এই সরকারি স্কুলটি প্রত্যন্ত অঞ্চল, সেই চিরিরবন্দর, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রসুলপুর গ্রামের সুব্রত খাজানসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এরকম একটা ছবি। এবং এই ছবি বলা হচ্ছে দিনাজপুরের গ্রামে অন্যরকম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যতিক্রমী পাঠদান, শিশু বান্ধব নির্মল পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম ও ভালো ফলের একমাত্র কারণ। তাহলে দিনাজপুরের চিরিরবন্দর যদি এই কাজটি করতে পারে, তাহলে সরকারি স্কুলগুলোর এই অবস্থা কেন? আমি এটা বলবো যে একটা জাতির মেরুদণ্ড বা ভবিষ্যৎ হলো তাদের এই শিশুরা। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর ইন্তরে। তাই আমি মনে করি শিশুদেরকে যদি যোগ্যভাবে গড়ে তুলতে পারি তাহলে এই দৃষ্টান্ত অবলম্বন করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, একটি স্কুলের কথা বললাম, আমরা এই যে ফুটফুটে বাচ্চাদের কি সুন্দর ছবি আমরা দেখালাম আপনাদের, এটাই তো আমাদের কাম্য, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।